যার মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার সামনেই চলে আসছে, তো আমরা পরপর সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমরা সায়েন্স সাজেশনটা দিয়ে দিচ্ছি। বড় প্রশ্ন কোনগুলো শিখতে হবে খুব কম করে দেওয়া আছে, যারা খুব বেশি শিখতে পারবে না তাদের জন্য সাজেশনটা অবশ্যই কার্যকরী হবে। তো চলুন সাজেশনটা দেখে নেই কি কি জিনিস শিখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে। প্রথমে আমরা ফিজিক্স থেকে দেখে নেই। ফিজিক্সের প্রথম চ্যাপ্টার থেকে ভেরি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং তার গাণিতিক রূপ দাও। সেটা কিন্তু অবশ্যই শিখতে হবে, এটা এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখো। যেগুলো শিখেছো সেগুলো তো অবশ্যই পড়বে, তবে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একেবারে ছেড়ে যাওয়া যাবে না, এগুলো অবশ্যই দেখতে হবে। ভালো মার্ক পেতে হলে বেশি পড়তে হবে, কিন্তু যেগুলো দেখাচ্ছি সেগুলো ছাড়লে কিন্তু হবে না, এগুলো অবশ্যই পড়ে যেতে হবে। তো পরের চ্যাপ্টারে যাচ্ছি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। সেখান থেকে কিন্তু 5 মার্কস রয়েছে। তো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল থেকে যেগুলো শিখতে হবে, দেখুন যে অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মটি শিখতে হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ কি সেটা শিখতে হচ্ছে, স্থায়ী চুম্বক নির্মাণে কাঁচা লোহার পরিবর্তে ইস্পাত ব্যবহার করা হয় কেন সেটা শিখতে হচ্ছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা শিখতে হচ্ছে, বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায় সেটাও শিখতে হচ্ছে। আর হচ্ছে গিয়ে সলিনয়েডের মেরু কিভাবে নির্ণয় করা যায় 9 নম্বর, যদি ধাক দেওয়া নেই সেটাও পড়ে নেবে। আর বার্লি চক্রের কার্যনীতিটাও কিন্তু দেখে নিতে পারো, যদিও ওইখানে দেয়া নেই। তারপর যদি আমি আলোক প্রতিফলন এবং প্রতিসরণে যাই, সেখান থেকে যেগুলো দেখতে হচ্ছে, দেখো যে সেখান থেকে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের মধ্যে আলোর বেগ কত সেটা দেখতে হবে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক বলতে কি বুঝো, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে পার্থক্য স্থাপন করো সেটা দেখতে হবে। একটি লেন্সের ক্ষমতা +4D হলে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, এটি কী ধরনের লেন্স, উত্তল নাকি অবতল, আলোর বিচ্ছুরণ কাকে বলে, প্রয়োজনীয় চিত্র অঙ্কন করো। পরের চ্যাপ্টারে মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব চ্যাপ্টার থেকে যেগুলো দেখতে হচ্ছে, যে বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন, মানব চক্ষুর উপযোজন বলতে কি বুঝো, চোখের নিকটবিন্দু কি দূরবিন্দু কি, স্বাভাবিক চোখের ক্ষেত্রে দূরবিন্দু এবং নিকটবিন্দু কতটুকু দূরে অবস্থিত, চোখের ছানি পড়া বিষয়টি কি, দূরদৃষ্টি, দীর্ঘদৃষ্টি, রসদৃষ্টি এগুলো কি, কোন ক্ষেত্রে ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা এবং কোন ক্ষেত্রে ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করা হয়। তো এই প্রশ্নটা এভাবে আসে, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি, হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কি, এই চোখের এই ত্রুটি দূর করার জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা প্রয়োজন, এগুলো অবশ্যই শিখেছো। তারপরে বললাম এগুলো কিন্তু শিখতে হবে। তারপর হচ্ছে চন্দ্রপৃষ্ঠে রামধনু দেখা যায় না কেন, সেটাও কিন্তু শিখতে হচ্ছে। তো 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যে বাইফোকাল 14 নম্বর যে প্রশ্ন, দ্বিনেত্র দৃষ্টির দুটি সুবিধা লিখো, সেটা কিন্তু গত বছর চলে এসছে, তো এগুলো লাগবে না। তারপর লাস্ট চ্যাপ্টার ফিজিক্সের শক্তির উৎস চ্যাপ্টার থেকে এলপিজি এর পুরো নাম কি, সিলিন্ডারে গ্যাস লিকেজ বোঝার জন্য গ্যাসের সঙ্গে কি মেশানো হয় যে দুর্গন্ধ পাওয়া যায় সেটা শিখতে হচ্ছে। নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন ঘটানোর কারণ কি এবং নিউক্লিয় সংযোজন কি, নিউক্লিয় বিভাজন কি, সেটা ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহারের সুবিধা লিখো, এলপিজি সিএনজি কি, সিএনজি ব্যবহারের দুটি সুবিধা, এগুলো কিন্তু দেখতে হচ্ছে। তো ফিজিক্স থেকে মোটামুটি এগুলো দেখবে। তো শর্ট কোয়েশনটা আমি বলছি না, কারণ শর্ট কোয়েশন তো বলে মানে অনেকগুলো বলতে হবে, তো শর্ট কোয়েশন তোমরা যেগুলো পড়েছো সেগুলো অবশ্যই দেখবে। যদি কেমিস্ট্রিতে যাই, কেমিস্ট্রিতে প্রথমেই যেটা সমতা বিধান কিন্তু দুটো পরীক্ষায় আসে, 2 মার্কসের জন্য দুটো আসবে। তো সমতা বিধান অবশ্যই প্রথম চ্যাপ্টার থেকে দেখে নিতে হবে, যেগুলো শিখেছো যে নিয়মে শিখেছো সেভাবেই দেখো। তারপর হচ্ছে যে জারণ বিজারণ যুগপৎ ঘটে একটি উদাহরণ দিয়ে ভেরি ইম্পর্টেন্ট। সমতা বিধান এখানে দেখুন 12 নম্বর এবং 18 নম্বরে দেওয়া আছে। 20 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, যে 2H2O + O2 2H2O2 সমীকরণটি থেকে কোন কোন তত্ত্ব জানা যায় সেটা দেখতে হচ্ছে। তারপর হচ্ছে রাসায়নিক সমীকরণের তাৎপর্য কী সেটা দেখবে। আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা দাও, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে কি বুঝো, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ব্যাখ্যা করো, সেটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর যে কোয়েশ্চেনটা সেটাও দেখতে হচ্ছে। তারপর হচ্ছে H2O কে অ্যাসিড বলা যায় না কেন, ব্রনস্টেড লাউরি তথ্যানুসারে একটি অ্যাসিড এবং একটি ক্ষারের উদাহরণ দাও। পরে যদি আমরা ধাতু এবং অধাতুতে যাই, তো এখান থেকে শর্ট কোয়েশন হিসেবে কিন্তু ধাতুর আকরিকগুলো এবং তাদের সংকেতগুলো অবশ্যই শিখতে হবে। আর বড় প্রশ্নতে গেলে দেখুন যে সোডিয়ামকে কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয় কেন, সর্বাপেক্ষা হালকা ধাতুর নাম কি, তরল ধাতুর নাম কি, তরল ধাতুর নাম কি, শর্ট কোয়েশন হিসেবে তো অনেকগুলোই শিখা যাবে, শিখে নেবে। লোহায় মরচা পড়ার শর্ত কি, মরচা বলতে কি বুঝো, মরিচার রাসায়নিক সংকেত কি, মরিচার হাত থেকে বাঁচার উপায় কি কি, এগুলো কিন্তু মরিচা নিয়ে যাগুলো প্রশ্ন আসে সেগুলো কিন্তু দেখতে হবে এই বছর। তারপর অ্যালুমিনিয়াম পাত্রে মুড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন, সেটাও দেখতে হচ্ছে। স্টেনলেস স্টিল বা কলঙ্কহিত ইস্পাত কি, সবচেয়ে বেশি অশুদ্ধ আয়রন কোনটি,
খনিজ এবং আকরিকের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপর এখান থেকে কিন্তু এই প্রশ্নটা যদিও দেয়া নেই, সেটাও দেখতে হবে। সব খনিজই আকরিক, কিন্তু সব খনিজই আকরিক নয়, কিন্তু সব আকরিকই খনিজ কেন, সেই প্রশ্নটাও কিন্তু দেখতে হচ্ছে যদি গত বছর না আসে। তারপর হচ্ছে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কী ঘটে, সমীকরণ সহ লিখো। ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য লিখো। দার্শনিকের উল কাকে বলে এবং কেন বলা হয়। তাপ জ্বালানো এবং বস্মীকরণের মধ্যে পার্থক্য লিখো। তারপর হচ্ছে প্লাস্টার ও প্যারিসের রাসায়নিক নাম ও সংকেত এর প্রস্তুতি। প্লাস্টার ও প্যারিস প্রস্তুতিতে তাপমাত্রা 120 ডিগ্রির কম রাখা হয় কেন, এটা দেখতে হবে। গত বছর কিন্তু ব্লিচিং পাউডার নিয়ে এসেছে, তো ব্লিচিং পাউডার এবার আসবে না, প্লাস্টার ও প্যারিসটা ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য। নেক্সট গেলাম পর্যায় সারণী। তো পর্যায় সারণীতে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সঙ্গে শ্রেণী 1-এ রাখার পক্ষে এবং হ্যালোজেনের সঙ্গে 17-তে রাখার সপক্ষে দুটি যুক্তি দাও। বা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, ব্যাখ্যা করো। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে তা আলোচনা করে, এমন কিন্তু প্রশ্ন হতে পারে। আধুনিক পর্যায় সূত্রটা কিন্তু গত বছর চলে এসেছে, তো এই বছর এটা আসবে না। আর 7 নম্বর যে প্রশ্নটা দেখুন, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। পর্যায় এবং শ্রেণী বরাবর মৌলের এই ধর্মের কিরূপ পরিবর্তন হয়। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌলের নাম লিখো। বা শর্ট কোয়েশ্চন হিসেবে এমন আসে যে আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায়, কতগুলো শ্রেণী রয়েছে, এইগুলো দেখবে। তারপর হচ্ছে সন্ধিগত মৌল বলতে কি বুঝে, এদের বৈশিষ্ট্য লিখো। জিঙ্ককে সন্ধিগত মৌল বলা হয় কেন, এটসেট্রা, এগুলো দেখতে হবে। তারপর লাস্ট চ্যাপ্টারে রয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝে, এর প্রতিকার কি। ইন সিটু এক্স সিটু সংরক্ষণ কাকে বলে। পুনর্নবীকরণযোগ্য এবং অপুনর্নবীকরণযোগ্য সম্পদ কাকে বলে। পেট্রোলিয়াম বা খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন। কয়লা এবং পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন, এইগুলো দেখতে হচ্ছে। আরও রয়েছে যে বাস্তুতন্ত্র কাকে বলে। 3R পলিসি বলতে কী বুঝো, এইগুলো। তারপর আমরা যাচ্ছি জীববিদ্যাতে। তো জীববিদ্যাতে কিন্তু শর্ট কোয়েশন বলুন বা ব্রড কোয়েশন বলুন, অনেক বেশি পড়তে হয়, কারণ জীববিজ্ঞানের কোয়েশনগুলো ভেতর থেকে খুঁজে করে। তো শুধুমাত্র অনুশীলনের প্রশ্নগুলো দেখে নিলে কিন্তু হচ্ছে না, জীববিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অনেক পড়তে হবে। তো শর্ট কোয়েশন তো অবশ্যই দেখবেন, শর্ট কোয়েশন বলছি না, বড় প্রশ্ন যেগুলো অবশ্যই দেখতে হবে। যেগুলো দেখেছেন, যেগুলো শিখেছেন, ইটস ওকে, তবে যেগুলো ছাড়া যাবে না সেগুলো আমি বলছি। বহিঃশোষণ এবং অন্তঃশোষণের পার্থক্য দেখতে হবে। সালোক সংশ্লেষ কাকে বলে। চালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটা দেখে নিও, ওইটা কিন্তু 1 মার্কের জন্য দিয়ে দেয় প্রায় কয়েক বছর, 2 বছর 3 বছর পর ওই সমীকরণটা দিয়ে দেয়। তারপর হচ্ছে ভেপন এবং অবিশ্রমণের মধ্যে পার্থক্য। রসের উৎস কি। ফ্লোয়েমকে সজীব কলা বলা হয় কেন, জাইলেমকে মৃত কলা বলা হয় কেন। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্যটাও দেখে নিতে পারো। সহজাত এবং অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। মাস্টার গ্ল্যান্ড কোন গ্রন্থিকে বলা হয় এবং কেন। মিশ্র গ্রন্থি কাকে বলা হয় এবং কেন বলা হয়, উদাহরণ দাও, মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। CSF এর 2টি কাজ লিখো। তারপর হচ্ছে আগাছা দমনে কৃত্রিম হরমোনের ভূমিকা লিখো। পার্থেনোকার্পি কি। সিয়ন কি, স্টক কি, ধিনিশেক বলতে কি বুঝো। লেমার্কের ব্যবহার অব্যবহার সূত্রটি লিখো। যোগ্যতমের উদ্ভর্তন এবং অর্জিত গুণের বংশানুসরণ, এই 2 মতবাদের প্রবক্তার নাম লিখো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। গত বছর কিন্তু সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ চলে এসেছে, তো এইগুলো লাগবে না। ভেদ বা প্রকরণ কি। ইমাস্কুলেশন বলতে কি বুঝো। আর্কিওপটেরিক্সে উপস্থিত 2টি করে ফকি এবং সরীসৃপের বৈশিষ্ট্য উল্লেখ করো। জীবন্ত জীবাশ্ম কি। মেন্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য লিখো। বাস্তুতন্ত্রে ভিউজকের ভূমিকা লিখো। খাদ্য পিরামিড কি। এগুলো দেখতে হচ্ছে। তারপর হচ্ছে খাদ্য পরিপাকে HCl এর ভূমিকা কি। জলে দ্রবীভূত এবং স্নেহ পদার্থের দ্রবীভূত ভিটামিনগুলির নাম, ভিটামিনগুলির রাসায়নিক নাম, ভিটামিনগুলির অভাবজনিত লক্ষণ, এগুলো অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে সভাত এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য। রসের উৎসুত উদ্ভিদ দেহে পরিবহনে বাষ্পমোচনের গুরুত্ব লিখো। মানুষের রেচনে ত্বকের ভূমিকা আলোচনা করো। অগ্র এবং পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির নাম লিখো। শুধু হরমোনগুলির নাম না, পুরো নামও শিখতে হবে, যেমন SCTH, STH, GH, এগুলোর পুরো নাম কি সেগুলো কিন্তু দেখতে হচ্ছে। লঘু মস্তিষ্কের কাজ কি। প্রতিবর্ত পথের চিহ্ন, প্রতিবর্ত চাপ কি থাকবে এবং পরে থাকবে হচ্ছে কি প্রতিবর্ত পথের চিহ্নিত চিত্র অঙ্কন করো। অযৌন জ্বলন যৌনজনের মধ্যে পার্থক্য লিখো। দ্বিবিভাজন বহুবিভাজন এর মধ্যে পার্থক্য। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো, সেটা কিন্তু অবশ্যই শিখতে হবে, 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে মিসিং লিঙ্ক কি। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। যোগ্যতমের উৎপাদন বলতে কি বুঝো। বনভূমি সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করো। বাস্তুতন্ত্রে বিয়োজকের 3টি ভূমিকা উল্লেখ করো। অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। খাদ্য শৃঙ্খল কি, এর বৈশিষ্ট্য, গ্লোবাল ওয়ার্মিং এর কুফল, এইগুলো। বড় প্রশ্ন হিসেবে যেগুলো শিখতে হচ্ছে দেখুন, যে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এবছর হৃৎপিণ্ডটা আসতে পারে, নেফ্রন আসতে পারে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটাও দেখে নিতে পারো, কারণ গত বছর নিউরনের ছবি এসেছে, তো ওইটা এবার আসছে না।
তাছাড়া মেন্ডেল কেন মোটর গাছ নির্বাচন করেছিলেন সেটাও দেখে নিতে পারো। তারপরে 10 নম্বর যে প্রশ্নটা দেখো যে সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের গঠন চিহ্নিত চিত্র সহ আলোচনা করো। তারপর রয়েছে একটি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করো, উৎপাদক এবং খাদকের পার্থক্য লিখো। তারপর ভেরি ইম্পর্টেন্ট 25 নম্বর যে প্রশ্নটা যে মেরুদণ্ডী প্রাণীতে হৃৎপিণ্ডের গঠন কীভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় ব্যাখ্যা করো, জীবন্ত জীবাশ্ম কাকে বলে। তারপর হচ্ছে নেফ্রনের চিত্র সহ বর্ণনা। একটা প্রশ্ন যদিও এখানে দেয়া নেই, হচ্ছে যে জিরাফের লম্বা গলা সম্পর্কে লেমার্ক এবং ডারউইনের মতবাদ নিয়ে আলোচনা করো। লেমার্ক একটা মতবাদ দিয়েছিলেন, ডারউইন একটা মতবাদ দিয়েছিলেন, সেগুলো নিয়ে আলোচনা করো। তো এই হচ্ছে মোটামুটি সায়েন্স থেকে এগুলো পড়তে হবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সায়েন্সের সেশন পেয়ে গেলে ম্যাথামেটিক্স সেশন দেওয়া হয়েছে, বেঙ্গলি সেশন দেওয়া হয়েছে, SST সেশন দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশনে আমি সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেগুলো দেখে নিও। আর এই যে পিডিএফটা থেকে আমি বললাম সেই পিডিএফটাও কিন্তু ডাউনলোড করার জন্য লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটা নিয়েও কিন্তু স্টাডি করতে পারো। আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।